সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় পরিবহনে নৈরাজ্য শেষ কোথায়। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একদম ডান পাশে উপস্থিত আছেন স্থপতি মুবাশশির হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, এবং তারপরেই উপস্থিত আছেন মোহাম্মদ শওকত আলী, সচিব বিআরটিএ। এবং দর্শক, আমরা আশা করছি ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইনায়েতুল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে আমাদের আলোচনায় এসে যোগ দেবেন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসি। রাজধানীতে ভাড়া আদায়ে চলছে অরাজকতা, কৃত্রিম সংকট গণপরিবহনের, অস্বীকার বাস মালিকদের, সড়ক পরিবহন মন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ। ভুটানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজকীয় সংবর্ধনা, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে 5টি চুক্তি ও সমঝোতা সই, বুধবার অটিজম বিষয়ক সম্মেলনে। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামের জায়গায় সুইমিং পুল নির্মাণে ছাত্রলীগের বাধা, পুলিশের সাথে সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, পুলিশ সহ আহত 15। ভারতীয় জাল রুপি ও সরঞ্জাম সহ রাজধানীর আদাবর থেকে 5 জনকে আটক, চক্রটির সঙ্গে পাকিস্তানের কয়েকজন নাগরিক জড়িত, তথ্য পুলিশের। এবং ক্যাম্পাস অরক্ষিত থাকার প্রতিবাদে ভাস্কর্য ফেলে রাজশাহীর চারুকলার কিছু শিক্ষার্থীর প্রতিবাদ, এমন প্রতিবাদ শিল্পের অবমাননা, বলছেন ক্ষুব্ধ শিক্ষকরা। যে আপনাদের দুইজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা যে অভিযান শুরু করেছিলেন, এরপরে 3 দিন চলে গেছে, এবং 3 দিনে আমরা গণমাধ্যমের যে খবর, সেই খবরে হচ্ছে যে ভোগান্তি বাড়তে বাড়তে সেটি এখন চরমে পৌঁছেছে, ভাড়া কমে নেই। সব দেখে শুনে যে অনেকে আবার এই অভিযান মানে শুরুর আসলে কেন কি, এইটা নিয়ে অনেকে প্রশ্ন তোলা শুরু করেছেন, সন্দেহ প্রকাশ করা শুরু করেছেন। আপনি বিআরটি এর পক্ষ থেকে এখানে আছেন এবং একটা দায়িত্বশীল পদ, সচিবের পদে আছেন। শওকত আলী সাহেব, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাই যে আপনারা কি উদ্দেশ্যে এই অভিযানটা শুরু করেছিলেন, এবং সেটার আসলে এই 3 দিন পরে আপনাদের কি মনে হয় যে কি অর্জিত হয়েছে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই অভিযানটা মনে হয় নতুন না, এটা একটা চলমান অভিযান ছিল, হয়তো জোরদার করার প্রেক্ষিতে সবার চোখে পড়েছে জিনিসটা। তো অভিযান এখানে 2টা উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছিল। এগুলা আগে সড়ক নিরাপত্তা কাউন্সিল এবং সড়ক উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের মধ্যেই ছিল যে এই যে মানুষ যানবাহনের নিরাপত্তা বৃদ্ধি, মানুষের যে সড়ক দুর্ঘটনা হচ্ছে এটা কিভাবে হ্রাস করা যায়, এই সমস্ত বিষয়গুলির সম্মুখে আসাতে এবং বিভিন্নভাবে জনগণ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে জনস্বার্থের বিবেচনায় যে যানবাহনগুলি আছে তাদেরকে নিরাপদ করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটা হলো যে বাসের মধ্যে যে বাম্পার, অবৈধ বাম্পার লাগানো আছে এবং ট্রাকে অ্যাঙ্গেল, হুক এগুলি লাগানো আছে, দেখা গেছে যে এগুলি সড়ক দুর্ঘটনার অন্যতম একটা কারণ। এবং এগুলি যখন গাড়িতে সংযোজিত থাকে তখন দেখা যায় ড্রাইভারদের মধ্যে একটা বেপরোয়াভাবে গাড়ি চালানোর একটা যে আনহোলি যে একটা মনোভাব, এইগুলিকে নির্বৃত্ত করার জন্য একটা এই অভিযান শুরু করা হয়েছিল। এবং এগুলি আমরা এখন সরাসরি হস্তক্ষেপ করে তাদেরকে যেখানেই পাচ্ছি আমরা কেটে নিচ্ছি, আর বাকিটুকু আমরা তাদেরকে, যারা এগুলা করছে না, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর দ্বিতীয়টা ছিল যে নগরীতে বেশ কিছুদিন, কয়েক বছর থেকেই বিরতিহীন গেট লক, গেট সিল এই সমস্ত নামে বাস চলছিল, মিনি বাস চলছিল, এবং এগুলি মানুষের থেকে যে সরকার নির্ধারিত ভাড়া তার চেয়ে অনেক বেশি ভাড়া নিচ্ছিল। কাজে এই 2টা উদ্দেশ্যকে সামনে রেখে এটা শুরু করা হয়েছিল, এবং দুটোই একটা নির্ধারিত বিষয় ছিল আগেই, এবং এটা চলমানই ছিল। আমরা যদি সংক্ষেপে বলি, একটা হচ্ছে যে আপনার যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, আর একটা হচ্ছে ভোগান্তি কমানো। সেটা কি নিশ্চিত হয়েছে? এই 3 দিনে কি মানে কোনো রেজাল্ট দেখা যাচ্ছে? যে কোনো একটা কাজ শুরু করলে এটা 3 দিনে এটার মন্তব্য করার মতো পর্যাপ্ত সময় নয় বলে আমি মনে করি। তবে মানুষ যে ভোগান্তিতে পড়ছেন, এটা আমি যদি অস্বীকার করি এখানে, তাহলে এটা একটা মানে বিভ্রান্তিকর তথ্য যাবে।
আসলে মানুষ খুবই ভোগান্তিতে পড়ছে। কিন্তু দেখতে হবে যে এই কাজটা শুরু করার আগে আমরা কি যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেছিলেন কিনা। কাজ শুরু করার আগে এটার সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে যে পরিবহন মালিক সমিতির লোকজন এবং পরিবহন শ্রমিক সংগঠনের লোকজন, তাদের সাথে আমাদের বিআরটি অফিসে সর্বশেষ সভা হয়েছিল গত বৃহস্পতিবার, এবং সেটি ছিল 13ই এপ্রিল, পয়লা বৈশাখ আগে। তারপরে এটা শুরু করার কথা ছিল 15 তারিখ থেকে, পয়লা বৈশাখ চিন্তা করে পরে এটাকে শুরু করা হয়েছিল রোববার 16 তারিখ থেকে। এবং যখন শুরু করা হয়েছিল সবাই ঐক্যমতের ভিত্তিতে করা হয়েছিল। সেখানে আমাদের বিআরটি সদর কার্যালয়, আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে একটা সভা হয়েছিল, এবং সেখানে যারা এটার সাথে সম্পৃক্ত তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তারা এসেছিলেন এবং তারা কমিটেড ছিলেন যে, এবং তারা মাঠেও আমাদের সাথে ছিলেন। এছাড়া আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তো সবসময় মাঠে আছেন এবং উনি সমন্বয় করছেন, সবকিছুতে নির্দেশনা দিচ্ছেন। যে আমরা এই প্রসঙ্গে আমরা মোবাশির ভাইয়ের একটু যে মত সেটা জানতে চাই। সেটা হচ্ছে যে মানে উদ্দেশ্য নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছেন, এবং এটা কি মানে ভিত্তি দেখতে পাচ্ছেন আপনি? এক নম্বর হচ্ছে যে উদ্দেশ্য সৎ হলেও উদ্দেশ্যটি কি সঠিক ফল দেবে? আমি এটাকে সহজ বাংলায় যদি আমি বলি যে আমরা চুপচাপ বসে থাকলাম, মার্ডার হোক, আরো মার্ডার হোক, জনগণের দাবি উঠুক, তারপরে আমি বলবো যে মার্ডার করা অন্যায়। এই যে গেট লক, আমার তো মনে হয় আজ বহু বছর থেকেই মানুষ জানে। আল্লাহর কসম, গেট লক, সিটিং সার্ভিস, এটা কিন্তু হঠাৎ করে হয় নাই। প্রথম দিন যে বাসটি নেমেছিল সেটিই তো ধরা উচিত ছিল, ধরা হয়নি কেন? এই কেন শব্দের উত্তর, এই গেট লক করে প্রথম দিন যে অতিরিক্ত অর্থ উপার্জন করেছিল, সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ, বিআরটিএ, সড়ক পরিবহন মালিক, সড়ক শ্রমিক, তারা কেউ কি দেখে নাই? সবার চোখের অন্তরালিকেই কাজটি হয়েছিল, এবং আমাদের ঘুম ভাঙতে কি 4-5 বছর সময় লাগলো? অথবা মাননীয় সচিব যে কথাটি বললেন এটা চলমান, তো চলমানের ভিতরে এই আগাছা এত বড় হলো কেমন করে? এই প্রশ্নটি সাধারণ মানুষের দৃষ্টিতে, এবং ভেজাল খাদ্য খেতে খেতে, যেরকম আমাদের সন্তানরা এখন গরুর দুধ পছন্দ করে না, কারণ সে জন্ম থেকেই গরুর দুধ খায় নাই, সে পাউডার মিল্ক খেতে খুব পছন্দ করে। এখন জনগণের অবস্থা হয়েছে প্রতিনিয়ত তাদের কাছ থেকে গেট লক ইত্যাদি বলে ওনাদের নির্ধারিত ভাড়া, যে ভাড়া প্রদর্শন করার কথা প্রদর্শিত হচ্ছে, তারপরেও তার উপরে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে। মানুষ অভ্যস্ত হয়ে গেছে অন্যায়কে মেনে নিতে। কেন? এই ট্রান্সপোর্ট সেক্টর, হেলথ সেক্টর, এগুলি কতগুলি জায়গা হচ্ছে ব্ল্যাকমেল করার একটি বিরাট জায়গা। যেমন হসপিটালে কোনো পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, আত্মীয় স্বজন কোনো অবস্থাতে হসপিটালের দুরবস্থা কারুর সামনে তোলে না। এমনকি আমি দেখেছি আমার গিন্নি, আমি যখন প্রতিবাদ করছি, না না না, তোমার ট্রিটমেন্ট খারাপ করে ফেলতে পারে, অন্যরকম ব্যবস্থা নেই। এই যে দিস ইজ এ টাইপ অফ ইনসিকিউরিটি এবং অন্যায় প্রতিবাদ না করার ভীতি, অর্থাৎ সঠিকভাবে কাজ হবে না। এই যে ঘটনাগুলি ঘটে গেল আজকে, কেন প্রশ্ন এখন কেন এই প্রশ্নটা আসছে? এতদিন ধরো ছোট্ট দুবলা ঘাসকে আমি মহিরুহ বানানোর সুযোগ করলাম, কোথায় এই সুযোগটি দিলাম? যে শহরে রাষ্ট্রের রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, প্রধান বিচারপতি থাকে, পুলিশের প্রধান থাকে, র্যাবের প্রধান থাকে, বিআরটি এর চেয়ারম্যান থাকেন, এনাদের চোখের সামনে এই জঙ্গলটি, এই ইয়েটি কেন এত বড় মহিরুহ হলো? এখন আপনি এই গাছ কাটার চিন্তা করছেন, যারা এই অন্যায় ভোগ করতে করতে, অন্যায়ের মধ্যে নিষ্পেষিত হতে হতে জীবনধারাকে পরিবর্তন করে ফেলেছে, এবং ওনারা কি নিশ্চিত দিতে পারবেন যে এটি অনাদিকাল চালাবেন? ঢাকার শহরে, বাংলাদেশে আমরা প্রতিনিয়ত অদ্ভুত কিছু দেখি। ট্রাফিক সপ্তাহ, আমি এটা প্রতিনিয়তই বলছি, ট্রাফিক সপ্তাহ মানে যে 7 দিন ট্রাফিক শিক্ষা দেওয়া হবে এবং আইন না মানলে কঠোর শাস্তি দেওয়া হবে, তখন মোবাইল কোর্ট হচ্ছে। এটাকে যদি আমি সাধারণ নাগরিককে বোকার মতন যদি আমি সাধারণ নাগরিক হিসেবে একটি কথা বলি, ভাই সব 7 দিন মনোযোগ সহকারে গাড়ি আইন মেনে চলাচল করবেন, 7 দিন পরে আপনার আইন মানার কোনোই প্রয়োজন নাই। ঘটনাটি কিন্তু 100% সত্যি। যখনই ওনারা কঠোর ব্যবস্থা নেন 7 দিন বা 15 দিনের জন্য, সব অবৈধ গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার
বাংলাদেশের বুক থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং তারা বলে 7 দিন একটু কষ্ট করি বাবা, জনগণ ভুগুক, জনগণও চিৎকার করুক, কদিন পরে আবার সেই গাড়িগুলি দেখা যায়। ঢাকা শহরে আমরা প্রতিনিয়ত দেখতে পাই একটি গাড়িরও শরীরের চামড়া মাংস কিছু নাই। ফিটনেস সার্টিফিকেট, ওনার সাথে সেদিন আমি বলছিলাম যে আমি আপনার কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়েই আপনার গেট থেকে বের হওয়ার সময় আমার 2টা হেডলাইট ভেঙে গেল। ক্যান আই সে মাই ট্রান্সপোর্ট ইজ ফিট, হ্যাভ দ্য ফিটনেস ফর এই ঢাকা সিটি? বাস্তবে তো তা না। ওনাদের আইনে বলে যে ফিটনেস মানে এই জিনিসগুলো সবসময় থাকতে হবে। কিন্তু আমাদের আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান এবং আমাদের ড্রাইভার এবং আমাদের মালিক হিসাবে আমরা মনে করি ওনারা ফিটনেস দিয়েছেন 1 বছরের জন্য। এর ভিতরে গাড়ির 4 চাকার জায়গায় 2 চাকা থাকলেও আমি গাড়ি চালাইতে পারবো। 1 বছর পর এটা নিয়ে বিবেচনা হবে। এবং আপনারা ক্যামেরা ফিট করে যদি দেখেন, ট্রাফিক সার্জেন্ট গাড়ি দেখেন না, আমি দেখে ইন্স্যুরেন্সের ডেট ঠিক আছে কিনা, ফিটনেস সার্টিফিকেটের ডেট পার হয়েছে কিনা। যদি পার হয়ে থাকে তাহলে চাঁদা দেন অথবা ফাইন দেন। কিন্তু ওই গাড়ির হেডলাইট আছে কিনা, ওই গাড়ির ওই যে বাম্পার বড় করা হয়েছে কিনা, আমরা যতক্ষণ পর্যন্ত ওনারা প্রয়োগ অ্যানাউন্স করে প্রয়োগ না করছেন ততক্ষণ পর্যন্ত এগুলি কেউ দেখতে পায় না। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য আমরা যে কথাটি বলি, আমরা অনেক দুঃখ প্রকাশ করেছি, অনেক আলোচনা করছি, কিন্তু এই জায়গা থেকে বের হয়ে আসতে হলে আমাদের একটি মাত্র কাজ, সমন্বিত পরিকল্পনা করতে হবে, সমন্বিতভাবে প্রয়োগ করতে হবে। এবং এই প্রয়োগটি হবে 7 দিনের জন্য না, 15 দিনের জন্য না, 365 দিনের জন্য। শুরুতে যেভাবে করা হয়েছে প্রতিদিন সেই আইনটি প্রয়োগ করতে হবে, সে বাংলাদেশের যে ব্যক্তি হোক। কিন্তু ওনারা কিভাবে করবে? যখন আমার সরকারের মন্ত্রী টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বলেন মন্ত্রীরা রাস্তার উল্টা দিক দিয়ে যেতে পারবে, ওনারা তো অসহায় তখন, বাংলাদেশের পুলিশ তখন অসহায়। আবার যখন ওনারা মিটিং করেন সেখানে দেখা যায় শ্রমিকের পক্ষে একজন মন্ত্রী, মালিকের পক্ষে একজন মন্ত্রী, আবার মন্ত্রী হিসাবে মন্ত্রী। তাহলে ওনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া থাকলেও কি নিতে পারবে? সম্ভাবনা কি আছে? এই জায়গাগুলির যদি সমাধান না হয় আমরা চিৎকার করব, কিছুদিন পর চিৎকার করতে করতে গলা ভেঙে যাবে। আপনারা কয়দিন পরে ওই যে বললেন না আমরা সাধারণত সপ্তাহে 1টি প্রোগ্রাম করি, এবার 3টি করেছেন, হয়তো 5টি করবেন, তারপরে আপনার কাছে মাথা খুললে পরেও আপনারা এই প্রোগ্রাম আর করবেন না, ইউল বি টায়ার্ড। অ্যান্ড এই সময়ের অপেক্ষায় আমরা সুযোগ সন্ধানী কিছু মানুষ প্রতিনিয়ত অপেক্ষা করি। সেক্ষেত্রে যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মানে এই যে ভোগান্তি এবং এরপরে তার পাশাপাশি দেখতেছি আবার গাড়ি হাওয়া হয়ে গিয়েছে, আবার এটা চলছেও। এটা দেখে মানে অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে মানে জনগণকে ভোগান্তি বাড়িয়ে দিয়ে মানে অন্য কোনো পরিকল্পনা বা প্রজেক্টের দিকে যাচ্ছে কিনা। এটা হচ্ছে যে যারা দেখছেন যে আপনার নির্দেশনাটি বুঝেছি। আমি এই কথাটি এখন বলি না এই কারণে, যেহেতু এই প্রতিষ্ঠানের একজন নেতার আসার কথা, এই প্রশ্নটি প্রথমে তার কাছে শুনতে হবে, তারপরে আমি তার সাথে আমরা অপেক্ষা করি। যদি না আসে তখন আমি আপনাকে এটার উত্তর দেব। তবে এগুলি সবকিছুর সমাধান রয়েছে, এই জিনিসটি আমাদেরকে জানতে হবে। জি, আমি সচিব সাহেবকে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনারা বলছিলেন যে আপনারা শুরুতেই আপনারা কমিটেড ছিলেন তারা আপনাদের সাথে মানে সহযোগিতা করার জন্য, এবং ওনারাই মূলত শব্দটা আমি ভেটো দিতে চাই, মানতে চাই না। শুরুটা কি এর আগে কি আইনে কোথাও বলে দেওয়া আছে এর আগে অন্যায়গুলিকে বিবেচ্য করা হবে না? আমি তো প্রথমেই বলবো আগেরগুলি কেন বিচার করা হয় নাই, কেন এই মানুষগুলিকে অন্যায় করার জন্য আগেরগুলি বিচার হয় নাই, কেন বিচার করা হয় নাই, কেন শুরুতে বাংলাদেশের জন্মের এই আইনের প্রয়োগের দিন থেকে কেন আইন প্রয়োগ করা হয় নাই? এই উত্তরগুলি সেই প্রশ্ন তো আছে। এর সাথে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে এখন যারা রাস্তায় নামাচ্ছেন আপনারা বলছেন যে আমরা লিস্ট করছি, কিন্তু মানে এই লিস্ট করা কবে শেষ হবে? কারণ হচ্ছে মানুষ তো ভুগছে, এবং আসলেই আপনারা আসলে আপনাদেরকে যেই আপনার অথরিটি, সেই যে অথরিটি দেয়া আছে সেটা আসলে আপনারা কতটুকু মানে আপনার বাস্তবায়ন করতে পারেন, এবং মানে কোথায় বাধাটা কোথায় আসলে? আপনি অথরিটি বলেছেন, আমি সাথে একটি শব্দ ব্যবহার করব, অসহায় অথরিটি। এটি জানতে হবে, আমাদেরকে স্বীকার করতে হবে। ওনারা বলতে পারবেন, আমি বলতে পারি, ওনাদের পক্ষে বলাও সম্ভব না নিজেদের অসহায়ত্ব সম্পর্কে। না, আমি আসলে অত অসহায় নয় আমরা। প্রথমে উনি তো অনেক অভিজ্ঞ লোক,
এতদিন হলো না কেন আপনিও প্রশ্ন করেছেন। তো একটা আগাছা যখন সাফ না করা হয় তাহলে এটা এমন একটা পর্যায়ে যায় এটা পুরো অনুর্বর হয়ে যায় পুরো সেক্টরটা। তো এখন কখনো না কখনো শুরু করতে হবে এটাকে। সেই জন্য আমরা মনে করি যে পাবলিক সাফারিং কমানোর জন্য এটা আমরা শুরু করেছি, এবং আগে হয়তো দৃশ্যমান ছিল না। সেখানে আমাদের নিজস্ব একটু হয়তো আপনারা নিজেরাও জানেন যে বিআরটি এর সৃষ্টির পর থেকে শুরুতে 291 জন জনবল ছিল, তারপরে কয়েক বছর পরে 503, বর্তমানে 823 জন জনবল। তারপরে আগে একজন ম্যাজিস্ট্রেট ছিল, তারপরে এই সময় এই সরকার সময় 11 জন ঢাকা সিটির জন্য ম্যাজিস্ট্রেট সৃষ্টি করা হয়েছে, চট্টগ্রাম জন্য সৃষ্টি করা হয়েছে। আমাদের সামর্থ্য আমরা কিছুটা বাড়িয়েছি। তাইলে আমরা শুরু করছি, এটা শুরু করতে তো হবেই। আর আগেও ছিল, হয়তো অত দৃশ্যমান ছিল না। দ্বিতীয় হলো ফিটনেস সংক্রান্ত এগুলো একটা ভাইটাল প্রশ্ন আসলে, যে ফিটনেস বিআরটির কাছে এক বছরে একবারের জন্য যায়, তাহলে দেখার জন্য আছে না? আমাদের তো এনফোর্সমেন্ট সেক্টর আছে দেখার জন্য, আমরা দেখছি। তো আমরা ছাড়াও আরো সংস্থা সরকারের রয়েছে। যাক, আমরা বিআরটি থেকে যেটুকু করছি, পুলিশ বা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাথে সিটি কর্পোরেশন সবার সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। এবং আপনি তো জানেন যে পরিবহন ব্যবস্থাপনাটা সিটি এলাকাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার নেতৃত্বে যে কমিটি আছে, মেট্রো আরটিসি বলে, আর জেলাতে যে কমিটি আছে সেটার ব্যবস্থাপনাটা করে জেলা প্রশাসকের নেতৃত্বে আরটিসির মাধ্যমে। সেখানে পুলিশ আছে, সড়কের লোক আছে, ঢাকা চট্টগ্রাম এসব বড় বড় সিরিজে মেট্রো আরটিসি, সেখানে পুলিশ কমিশনার সভাপতি হলো, এখানে মালিক শ্রমিক সংগঠন লোক আছে, সুশীল সমাজের লোক আছে, ওনাদের শিক্ষক আছে। এইভাবে একটা ব্যবস্থাপনা আছে। আরেকটা হলো যে সার্বিকভাবে নিরাপত্তা দেখার জন্য মাননীয় সড়ক পরিবহন সেতুমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের মধ্যে সড়ক উপদেষ্টা পরিষদের সড়ক নিরাপত্তা কাউন্সিল রয়েছে, এবং ওনারা বিভিন্ন সময় আপনারা জানেন যে সেলিব্রিটিদেরকেও আমন্ত্রণ জানানো হয়, যেন অন্তত এটা দৃশ্যমান এবং পাবলিকের কাছে একটা মেসেজ যায় যে না, এই কাজটা আমাদের করার দরকার। তো ফিটনেস সংক্রান্ত অনেক অভিযোগ আমাদের কাছে আসে। এটা ঠিক, এই গাড়ি এখন ঢাকা বাংলাদেশে যতটুকু উন্নতি হয়েছে গত কয়েক বছরে, দেখা গেছে যে এই গাড়ির প্রতি লক্ষ্য করলে বোঝা যায় না যে এই দেশ এত উন্নতি হয়েছে, আসলেই বোঝা যায় না। এটার জন্য আমি হয়তো এখন একটা দপ্তরের সংস্থা সরকারি কর্তব্য পালন করছি, কিন্তু আমি যখন নেমে যাব তখন তো আমি আবার পাবলিক, আমি আবার জনসাধারণ অংশ, কাজে সমস্যা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই জন্য আমি পাবলিক হিসাবে মনে করি জনতার কাতারে আমার অবস্থান। আমরা চাই যে এগুলি দূর হোক, এবং আমরা ছাড়াও সরকারের সংস্থাগুলি কাজ করছে এবং প্রতিনিধি কাজ করছে। আপনার কাছে একটা প্রশ্ন আছে দর্শকের, আমি প্রশ্নটা নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জি, আমি রংপুর থেকে বলছি। আমি একজন ট্রাক ড্রাইভার পেশায়। জি জি। আমি সবাইকে বলছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার প্রশ্নটা হচ্ছে মাননীয় সচিব সাহেবের কাছে। জি। যে উনি যে জিপটাতে চড়ে বেড়ান, আমার মনে হয় সে বাজারও জিপেও বাম্পার লাগানো আছে। জি। বাট সেখান থেকে সরে আসতে গেলে আগে উনি বাম্পার ভিয়াঙ্গেল প্রশ্ন করছে, তো সেই অর্থে ওনার গাড়ির বাম্পারটা আগে খোলা উচিত। মানে আমি ওনারটা বলতেছি, তথা সারা সরকারি ডিপার্টমেন্টে প্রত্যেকটা জিপের বাম্পার লাগানো আছে। বাট ওয়াই তারা আগে খুলুক, তারপরে আমরা আমাদের ভিয়াঙ্গেল তো একদিনে লাগানো হয় নাই, বছর ধরে লাগানো হয়, 10 বছর 20 বছর আগে। বাট এটাকে একটা আলটিমেটাম দিয়ে সচিব সাহেব দিল, মাননীয় প্রধানমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে একটা আলটিমেটাম সময় দেয় যে 1 বছর বা 6 মাসের মধ্যে আপনারা এটা খুলে ফেলেন। তা আমার অনুরোধ বা মানে করুণা বলতে পারেন, বিনয় করে বলতেছি আপনাকে, কারণ আমি হয়তো ওই পর্যন্ত ডাইরেক্ট যেতে পারবো না। আমি মাননীয় সচিব সাহেব এবং আপনি লাইনে থাকুন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আমি সচিব সাহেবকে জিজ্ঞেস করতে চাই, এই অ্যাঙ্গেল বা এগুলোর বিষয়ে কি, হুকের বিষয়ে কি সময় দেওয়া হয়েছিল না? এটার জন্য সময় দেওয়া হয়েছিল। জি, আপনাদেরকে তো আসলে সময় দেওয়া হয়েছিল, তারপরেও কেন অপসারণ করা যায় নাই? স্যার, এটা যে সময় দেওয়া হয়েছিল সেটা যত সামান্য, মানে এটা লং টাইম। মানে আপনার একটা অ্যাঙ্গেল লাগাতে কতক্ষণ লাগে আর খুলতে কতক্ষণ লাগে? একটা গাড়ির বডি করতে লাগে 1 বছর এবং খুলতে লাগে আধা ঘন্টা, কিন্তু কোনো গাড়ি খুলতে লাগাইতে এটার যে ব্যয়বহুল, সব মালিকের পক্ষে এটা সম্ভব হয় না। সেটাকে আলটিমেটাম দিয়ে একটা সময় দেওয়া উচিত। না, সেই সময় তো ওনারা বলছেন যে দিয়েছেন। না, সময় স্যাররা দিয়েছেন, আমরা মেনেছি। আমার গাড়িরও বাম্পার খোলা আছে, বাট ভিয়াঙ্গেল খুলতে গেলে এখন অনেকটা ব্যয়বার হয়ে যাচ্ছে। এটা মাননীয় আপনার যোগাযোগ মন্ত্রী এবং স্যার মহোদয় যেনারা আছেন,
মানে 5ই জানুয়ারি থেকে আজ পর্যন্ত পরিবহন সেক্টরটা যেভাবে সরকারের দিকে অগ্রসর হয়ে আসছে, বাট সেইটা আজকে সরকার তাদের গায়ে আবার বিস্ফোরণ হয়ে যাচ্ছে, তাইলে এটা কেমন দেখা যাচ্ছে না? তো আমাদের প্রতি একটু করুণা দেখানো হোক, একটু দয়া দেখানো হোক, এটাই আমি চাচ্ছিলাম আর কি। জি। মানে অন্তত পক্ষে সময় দেওয়া উচিত আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। ওনার সময়ের কথা বলছেন, আরেকটা বলছেন যে আমরা যারা বলি যে এটা করেন ওটা করেন, নিজেরা তো করি না। এটা উনি মানে ড্রাইভার ভাইকে অনেক ধন্যবাদ। উনি এত নৈতিক একটা প্রশ্ন উঠেছেন, এটা Exactly. মানে আমাদের মতো লোকের শিক্ষা নেওয়া উচিত তার কাছ থেকে, যে উনি নৈতিক প্রশ্ন উঠিয়েছেন। ঠিকই যে এটা বিআরটিএ পরিচালিত হয়, উনি জানেন, আপনি হয়তো জানেন যে বিআরটিএ মোটরযান অর্ডিন্যান্স 1983 অনুযায়ী স্টিল, তো সেখানের ভিতরে সমস্ত ডিটেইল করা আছে যে একটা গাড়ি কি কি থাকবে কি কি থাকবে না, ওগুলো অ্যাক্সেসরিজ গাড়িতে, এগুলা লাগানোর কোনো সুযোগ নেই। সেটা বিআরটিএ সচিবের গাড়িতেও লাগানোর সুযোগ নেই, ট্রাক ড্রাইভার বা বাস ড্রাইভারের বা ওনাদের মালিকানা যে সমস্ত গাড়ি পরিচয় দিই সেগুলো তো লাগানোর সুযোগ নেই, কারণ এগুলো আইনে নাই। কাজে এগুলিকে যত তাড়াতাড়ি অপসারণ করতে হবে সেটা। তবে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল ওনাদেরকে, একাধিকবার, একবার না শুধু একাধিকবার সময় দেওয়া হয়েছিল। এবং ওনাদের যে সংগঠনের প্রতিনিধি, মালিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংগঠন, যে সড়ক নিরাপত্তা কাউন্সিলে যখন মিনিস্ট্রিতে মিটিং হয়েছে, বিআরটিতে সভা হয়েছিল, ওনাদের প্রতিনিধিরা ছিলেন, সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, তাদেরকে বলা হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল যে আপনারা এগুলো অপসারণ করেন। কারণ দেখা যায় যে সড়ক দুর্ঘটনার এটা অন্যতম একটা কারণ। কারণ আমার গাড়িতে যখন একটা বিরাট বাম্পার থাকে, আমি হিরো রাস্তাতে, কে গেল কে আসলো সেটা আমার কোনো, এইগুলি চিন্তা করে এটা করা হয়েছিল। কাজেই ওনার সাথে আমি একমত, যদি অন্যরা না খুলে থাকে তাদেরও খুলে ফেলা উচিত এবং তারা আইনের আওতায় আসবে। কারণ যেহেতু সার্বিকভাবে জিনিসটা পরিচালিত হচ্ছে। কিন্তু বাম্পারের দোকানগুলো তো এখনো আছে, মানে সেগুলো আসলে দেখবে কে আসলে? বাম্পার শুধু গাড়ির জন্য যে প্রয়োজন তা না, অন্য কোনো কাজে হয়তো এটা উৎসে তো হাত দিতে হবে, মেইনলি তো মানে গাড়ির জন্য করা হয়েছে। উৎস যেমন সেগুলি এই যে এয়ার হর্ন, যেটা ব্যান্ড আইটেম, তাহলে এটা ঢাকা শহরে দোকানে বিক্রি হয় কি করে? মানে আসে কিভাবে? ঢাকা দেশে? শহরের বুকে বাসে, বিশেষ করে যে আপনাদের এখানে প্রোগ্রাম করে রাত্রে যখন আমি ফিরবো 10টার পরে বাস ঢাকা শহরে ট্রাক নামে, সেই ট্রাকগুলি হয়তো হাইওয়েতে এয়ার হর্ন কাজে লাগতে পারে, তো ঢাকা শহরে কি প্রচন্ড আওয়াজ হয়। রাস্তার পাশে কারো বাড়ি ঘর বা রাস্তাতে এই এয়ার কন্ডিশন সিল গাড়ি যদি না হয়, রিক্সা, বেবি ট্যাক্সিতে যারা যায় তাদের কান ফেটে যাওয়ার মতন অবস্থা হয়। এই প্রশ্নটা আমার অন্য জায়গায়। আমি পেয়েছি, আমি লাগিয়েছি, আমি পাই কেন? যেরকম ড্রাগ যে খায় তাকে ধরা হয় না কেন? তার প্রতি সহানুভূতি থাকে। ধরার কথা হচ্ছে ড্রাগ সে কোথায় পায়, কে ড্রাগ নিয়ে আসে। আমাদের প্রতিটি ক্ষেত্রে এই জিনিসটি। এখন আমি প্রতিদিন বাম্পার খুলবো আর ট্রেড লাইসেন্স করে আমি বাম্পার বিক্রি করব, এমনকি আমি কোথাও বলা আছে বাম্পারের অ্যাডভার্টাইজমেন্ট টেলিভিশনে করা যাবে না। আপনারাই কালকে আমার বাম্পার অ্যাডভার্টাইজ যদি করি, আমার এখানে বিদেশ থেকে আমদানি করা বাম্পার পাওয়া যায়, আপনারা বাধা দিবেন না, ওনারাও বাধা দিবেন না। কারণ এই যে সমন্বয়ের অভাব, নীতি এবং সামগ্রিকভাবে নীতি, কিছু কিছু ক্ষেত্রে আমরা যে কাজটি করি, 10টি আইটেম বলা আছে নো। এখন আমি মন্ত্রী বা আমি সরকারি দল করি, 8 নম্বর আইটেমটি আমি এই অন্যায় কাজটি করি, আমি বলে দিলাম আপাতত 7 নম্বর পর্যন্ত কাজ করেন। প্রতিটি ক্ষেত্রেই এই ঘটনাটি ঘটছে। জি মুবাশশির ভাই, আমরা এই সিটিং সার্ভিস বা গেট লক এটা নিয়ে অন্য দৃষ্টিকোণ থেকেও একটু বিবেচনা করার চেষ্টা করব। আগে একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে ওবায়দুল সাহেব বললেন যে আমাদের চাইতে বড় বড় লোক এই ট্রান্সপোর্টের সাথে জড়িত, তো ওনার সাথে আর কে জড়িত আছে? আমি কিন্তু ওনাদের ধরাছোঁয়ার বাইরে ট্রান্সপোর্টের লোকজন, এরকম তো হইতে পারে না, তাই না? সরকারের উপরে কারা ইয়া করতেছে? জি, আপনাকে ধন্যবাদ। পক্ষের যারা আছেন তাদের সাথে আপনারা কোন বেসিসে এবং কিভাবে কাজ করছেন, উনি ওইটার উপরে মনে হয় প্রশ্ন। না, উনি বলছেন যে যোগাযোগ মন্ত্রী যে বলেছেন যে যারা
হচ্ছেন পরিবহনের মালিক বা সংশ্লিষ্ট তারা সাধারণ না, তারা হচ্ছে প্রভাবশালী, তারা হচ্ছেন প্রভাবশালী। এবং তিনি বলতেছেন যে সরকারের চেয়ে বেশি পাওয়ারফুল আসলে কারা। আমি আসলে এই প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি জানেন যে এই যোগাযোগ মন্ত্রী ওনারা হচ্ছেন বিশ্ব ব্যাংকের চোখ রাঙানি, আরো অনেকের চোখ রাঙানিকে, আরো অনেক প্রভাবশালী আন্তর্জাতিক প্রভাবশালী মহলকে উপেক্ষা করে কিন্তু ওনারা পদ্মা ব্রিজ করছেন। আর হচ্ছে সাধারণ মানুষের একটা স্বাস্থ্য সংস্থা নিত্যদিনের একটা যেই তার স্বস্তি এবং অস্বস্তির যেই বিষয়, সেই জায়গাটায় এসে ওবায়দুল কাদের সাহেবের মতো মন্ত্রী পর্যন্ত মানে অসহায়ত্ব প্রকাশ করতে বাধ্য হচ্ছেন। আসলে সমস্যাটা আসলে কোন জায়গায়? দেখেন, অসহায়ত্বের একটা সহজ জিনিস বলি, বিআরটিসি বাস বাংলাদেশে সবচেয়ে বেশি যদি চলতো এবং সরকারের এই প্রতিষ্ঠান যদি সুষ্ঠুভাবে চালানো যেত, এই দুরবস্থাগুলির সৃষ্টি হতো না। কারণ দে উইল বি দ্য ডমিনেটিং অথরিটি এবং বিআরটিসির বাস স্ট্রাইক করতে পারতো না। হ্যাঁ, কিন্তু মানে যে কোনো জায়গায় যাতে মনোপলি না হয় সেই জায়গাটা তৈরি করার। মনোপলিটা কোন পর্যায়ে উনি ভালো আমার চেয়ে বলতে পারবে, এবং মালিক থাকলে আমি বলতাম ইন্টার ডিস্ট্রিক্ট বাস বিআরটিসি চালানো যাবে কি যাবে না, এটা হলো বাস মালিক সমিতির এখতিয়ার। এবং বিআরটিসির বাস অলমোস্ট ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট চলতেই পারে না, ইট কন্ট্রোলড বাই দ্য মালিক সমিতি, শ্রমিক সমিতি। এমনকি আমাদের কাছে এ তথ্যও আছে যে ময়মনসিংহ থেকে ঢাকায় প্রতিদিন অফিস করা সম্ভব। 7টার সময় যদি ট্রেন ছাড়ে এখানে এসে প্রতিদিন অফিস করতে পারে, 6টার সময় ট্রেন ছাড়লে বাড়িতে পৌঁছাতে পারে। কিন্তু বিভিন্ন তথ্য থেকে আমরা জেনেছি, ইফ আই এম রং আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন, বাস মালিক সমিতি এই ট্রেনগুলিকে রাত 4টার সময় ছাড়ার ব্যবস্থা করেছে যাতে ময়মনসিংহ থেকে ট্রেনে করে না আসতে পারে, এদের বাসে আসতে পারে। এই যে এই ঘটনাগুলির কারণ সরকার অল্টারনেটিভ বেশি থাকে। হ্যাঁ, অল্টারনেটিভ যদি থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা না। সিম্পল, আমাদের বাড়ির পাশে, আমরা কথায় কথায় সিঙ্গাপুর বলতাম, এখন আর সিঙ্গাপুর বলার দরকার নেই, আমাদের বাড়ির পাশে কলকাতা। কলকাতায় বলা হয় রাতের জনসংখ্যা দিনের জনসংখ্যার অর্ধেক, অর্থাৎ ডবল জনসংখ্যা হয়, আশেপাশের জায়গা থেকে লোকজন আসে, ট্রেন ব্যবহার করে, যেটা সবচেয়ে শক্তিশালী। বাংলাদেশে কলকাতার চেয়েও ঐশ্বর্য রয়েছে, চারপাশে 4টি নদী। এই নদীকে যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, বাসের চেয়েও অর্ধেক পয়সায় নদীতে প্রতিদিন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ঢাকায় কাজ করতে পারত, সন্ধ্যার সময় বাড়িতে চলে যেত, তার সন্তানদের সাথে বসবাস করতে পারত, ঢাকা শহরে আসতে আর যেত। সব সময় একটি কথা আমাদের এখন মনে রাখতে হবে, পৃথিবীতে এখন ডিস্টেন্স বলে কোনো জিনিস নাই। টাইম ইজ দ্য এসেন্স অফ দ্য ডিস্টেন্স। অর্থাৎ আমার এখান থেকে রংপুর যেতে কতক্ষণ সময় লাগে, কত কিলোমিটার, ইট ডাজন্ট ম্যাটার। কারণ এখান থেকে যাত্রা কি বলে গুলিস্তান থেকে কি বলে কুমিল্লা যেতে আমার লাগে 2 ঘন্টা, আর মিরপুর থেকে গুলিস্তান আসতে লাগে আমার 2.5 থেকে 3 ঘন্টা। তাহলে ডিস্টেন্স কোনটা কি? মানে এই যে না, এখন যে অসহায়ত্বের কথা বলা হচ্ছে, এই অসহায়ত্ব থেকে মানে এটা কি মানে প্রকৃতি অসহায়ত্ব নাকি না ম্যানমেড? ইটস কমপ্লিটলি ম্যানমেড। আমি মনে করি চাইলে আগামী 1 বছরের ভিতরে এই দুরবস্থাকে আমরা বের হয়ে আসতে পারি। সমন্বিত পরিকল্পনা এবং অর্ধেক অসুখ সারালে চলবে না। যোগাযোগ মন্ত্রী আজকে তার বক্তব্যে তিনি বারবার কয়েকবার উচ্চারণ করেছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে সেই জায়গাটাই কি অসহায়ত্ব নাকি? না, আরো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা বলছি যে সরকারের চেয়েও তারা পাওয়ারফুল। সরকারের ভিতরের লোকই যদি এই কাজের সাথে সম্পৃক্ত থাকে, যেমন বিভিন্ন দেশের সরকারে, যেরকম আমাদের খন্দকার মুস্তাফ সাহেব, যাকে আমরা দেখেছি জাতির পিতা বঙ্গবন্ধু 2 হাত দিয়ে তার গাল ধরে আদর করছে, সেই তো বঙ্গবন্ধুর হত্যার সবচেয়ে বড় কারণ। অর্থাৎ এই ভিতরের মানুষ, যাদেরকে আমি সরকার বলছি, সেই যদি এই অন্যায় কাজের পৃষ্ঠপোষক হন, তাহলে আমি সরকারের কাছ থেকে সহযোগিতা কিভাবে পাবো? জি, আমি সচিব সাহেবের কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনার কি মনে হয় কিনা যে আজকে যেই অবস্থায় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে একটা বিচার করতে গেলে সেখানে জনগণকে জিম্মি করে ফেলছে, আইন প্রয়োগ করতে গেলে মানে মোটরযান আইন বা যেই আইন বলেন সেটা প্রয়োগ করতে গেলে ওনারা জিম্মি করে ফেলতে পারছেন, এবং সেই জায়গাটা কি যে একটা মনোপলির জায়গা
মানে বিআরটি এর বিভিন্ন পলিসির কারণে এটা সেটা তৈরি হয়েছে কিনা, বা সেইটাকে ভাঙার জন্য আপনারা কোনো পরিকল্পনা নিচ্ছেন কিনা যে না এই ধরনের কোনো পরিস্থিতি থাকবে না, যেটা হচ্ছে যে একটা ব্যালেন্সড কোনো একটা পরিস্থিতি হবে? অ্যাজ এ হোল এই প্রশ্নটা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত, কিন্তু আমি বিআরটি থেকে বলি পলিসিতে কোনো দুর্বলতা নাই। Right. বিআরটি আইনটা খুবই শক্তিশালী আইন, এবং এই আইনের মানে সেই শক্তিটা কোথায়? আমরা তো আচ্ছা, অফারের কথা না শুনছি। আপনি কেন আইনের প্রয়োগটা তো দেখতে হবে। আমরা আমি একটা ছোট্ট কথা বলি, বলেন আপনি। এই যে ওনারা এই কাজগুলি করছেন, ওনারা এই কাজ করার জন্য পুলিশকে রিকুইজিশন দিতে হয়। পুলিশ 7 দিন না আসলে ওনাদেরকে অসহায়ের মতন বসে থাকতে হয়। এই পৃথিবীর অন্য জায়গায় এটার সমাধান খুব সহজ। নগর সরকার যেরকম বাংলাদেশের প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী, ঢাকা শহরের প্রধানকে মেয়র, আমরা কি অন্যরা কি মেয়রকে মানে? 7টি মন্ত্রণালয় মেয়রকে বৃদ্ধাঙ্গুল দেখাতে একটুও পরোয়া করে না। জি, আমরা আমি আপনি এখানে নৈতিকতার দিক দিয়ে প্রশ্নটা উঠাচ্ছি। সেটা যে আপনি দেখেন, যখন তাদের সাথে সভা হইল তারা বলল যে না আমরা এটা মেনে নিলাম, আর যখন ভাড়া নির্ধারণ করা হইলো তখন তাদেরকে নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আপনি দুইটা দেখেন কত এটা একটা অস্বাভাবিক কথা। কারণ আমি যখন ভাড়া নির্ধারণ করলাম তাদের সাথে মিশিয়ে করলাম, তারা বললো আমরা এই ভাড়ায় চালাবো। আবার যখন বসলাম যে ঠিক আছে আজ থেকে বা এখন থেকে এই কাজ করেন, তখন তো এটা হয়েছে। তা এখন যদি কেউ গাড়ি বন্ধ রাখে সেটা তো বিআরটির বিষয় না, কারণ তারা বন্ধ, সে প্রাইভেট ব্যবসা করে, সে তার যান চালাবে কি চালাবে না এটা সম্পূর্ণরূপে তো তার উপর নির্ভর করছে। না, এখানে আমার ছোট্ট একটি প্রশ্ন আছে। আমি অজস্র টাকার মালিক, ঢাকা শহরে যতগুলি গাড়ি চলে সারা দিনের জন্য রিজার্ভ করে আমি বাসায় রেখে দিলাম, এটা কি আইন সম্মত কিনা? জি, খন্দকার এনায়েতুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ভাইও এটার উত্তর দিন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আসলে 44 মিনিটের যে শো তার একেবারে শেষের দিকেই চলে এসেছি, এবং আমাদের হাতে আর জি আমরা দেখেছি সেটা আর 10-12 মিনিট আমাদের কাছে। আচ্ছা, আমরাই আসলে মুবাশশির ভাইও বলছিলেন আমরা আসলে এক প্রকার আপনাকে এই আলোচনায় আসলে মিসই করছিলাম। পুরানো লোক অনেক। জি, যে আমরা এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে যে মানে আপনারা সবাই মিটিং করে, বিআরটি সহ মিটিং করেই আসলে এই পদক্ষেপ, এবারের যে পদক্ষেপটা সেটা নিলেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তায় গাড়ি নাই, তারপরে আবার আপনি নিজেও থাকছেন সেখানে দেখতে পাচ্ছেন, এবং যাদের গাড়ি নাই তারা কিন্তু আপনাদের সমিতির সদস্য, তাদের সাথে কথা বলেই তো আপনারা করেছেন। তাহলে তারা কিভাবে এই ধরনের একটা কর্মসূচির বাইরে থেকে যাচ্ছে, বা তাদের বিষয়ে আপনারা সমিতি বা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি তো আসলে অনেক বিলম্বে এসেছি, অনেক কিছু বলার সময় থাকবে না। অ্যাকচুয়ালি ঢাকা শহরে যে রোড পারমিটের শর্ত, রোড পারমিট দেখাতে ঢাকা মেট্রো আরটিসি রোড পারমিট দিয়ে থাকে, এবং সেটার প্রধান হল মাননীয় পুলিশ কমিশনার। সেখানে আমিও একজন সদস্য অনেকের মধ্যে। বিআরটি এর মেম্বার সেক্রেটারি থাকে, ডিসি ট্রাফিকের সেখানে সদস্য থাকে, সাংবাদিকদের পক্ষ থেকে থাকে, অনেক মিলে একটা অথরিটি সেটা। এখানে বিআরটি পারমিট দেয় না, ঢাকার জন্য ঢাকা মেট্রো আরটিসি পারমিট দিয়ে থাকে। তো আমরা দীর্ঘদিন দেখতে পেলাম যে এই যে রোড পারমিটের শর্ত কিন্তু গেট লক, সিটিং সার্ভিস, লোকাল সার্ভিস এগুলো কিছুই নাই। রোড পারমিটের শর্ত কিন্তু মাইলেজ হিসাবে, স্টপেজ হিসাবে, মাইলেজ হিসাবে কিন্তু ভাড়া নির্ধারণ করা আছে। 2015 সালে সর্বশেষ ভাড়া চার্ট দেওয়া হয়, সেভাবে নেওয়ার কথা। একটা সময় প্যাসেঞ্জারদের চাহিদা অনুযায়ী একটা সময় সিটিং সার্ভিস চালু হয়ে গেল, বহু বছর আগে সেই সিটিং সার্ভিস চালু হয়ে গেল। এরপর আমরা দেখতে পেলাম কি, আপনি ধরেন মিরপুর থেকে একটা বাস সে যাচ্ছে মতিঝিল, 30 জন 40 জন প্যাসেঞ্জার সিটিং নিয়ে মাঝ রাস্তা হাজার হাজার যাত্রী দাঁড়িয়ে আছে, এরা যাওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, এবং মাঝ রাস্তা এগুলো থামছেও না। তারপরে দেখা গেল কি, ওই বাসগুলো, সিটিং সার্ভিস নামের বাসগুলো ভাড়া, অতিরিক্ত ভাড়া আদায় করতেছে যাত্রীদের কাছ থেকে সিটিং সার্ভিসের নাম দিয়ে, অতিরিক্ত ভাড়া আদায়। আবার মাঝে মাঝে সিটিং সার্ভিসের নাম দিয়ে দাঁড়িয়েও নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার। বেশ অনিয়ম দেখা গেল। সেই অনিয়ম এখানে পত্রিকা আছে, মানববন্ধন হয়েছে, আপনার প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে, শাহবাগে মানববন্ধন হয়েছে এই সিটিং সার্ভিসের বিরুদ্ধে, এবং পত্রপত্রিকায় অজস্রবার এই সিটিং সার্ভিসের বিরুদ্ধে বহুবার লেখালেখি হয়েছে। বিভিন্ন মিডিয়াগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে বারবার অভিযোগ আসছে, সংবাদ প্রচার হয়েছে, যাত্রীদের বিভিন্ন অভিযোগ আসছে এই সিটিং সার্ভিস। আমরা চিন্তা করলাম, আমরা সমিতির কর্মকর্তা হয়ে আমরা তো কানে তুলো দিয়ে বসে থাকতে পারি না এত সব অনিয়মের বিরুদ্ধে। আমরা মালিকদেরকে একের পর এক সার্কুলার দিলাম, মালিকদেরকে বোঝানোর চেষ্টা করলাম, মালিকদের কোম্পানিগুলোকে বললাম তোমাদের শ্রমিকদেরকে বুঝাও। তারপরে দেখলাম যে এটা ঘটনা কোনো উন্নতি হচ্ছে না। একটি পর্যায়ে আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, যেটা ডিস্ট্রিক্ট কমিটি, আমরা নিজেরা বসলাম এক্সিকিউটিভ বোর্ডের মিটিংয়ে, এবং সেখানে সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে সিটিং সার্ভিসের নামে যে অতিরিক্ত ভাড়া আদায় এগুলো বন্ধ করতে হবে,
বন্ধ করতে হলে আপাতত সিটিং সার্ভিস বলতে কোনো শব্দ আইনগত বৈধতা এটা নাই, এগুলো সব বন্ধ আমি করে দিতে ছোট্ট হবে। একটু প্রশ্ন করব, আপনাদের এই যে যাদেরকে নিয়ে আপনি মিটিং করলেন এবং যারা আপনাদের সদস্য, তাদের ভিতরে তো অনেকে এই কাজটি করে থাকেন, জি। তাদের রিয়াকশনটা কি ছিল যদি বলেন তাহলে আমাদের। ওখানে তো সবাই ঐক্যমত পোষণ করবে। এটাই আমি জানতে চাচ্ছি, ঐক্যমত পোষণ করবে। জনগণ জানুক। আচ্ছা, আমরা তখন কি করলাম, এরপরে শুধু এটা করে আমরা সিদ্ধান্তটা নিয়ে নেই, আমরা এরপর সাধারণ সভা আহ্বান করলাম। ও, তাহলে তো বিরাট ব্যাপার। বিশেষ সাধারণ সভা আহ্বান করলাম। সে বিশেষ সাধারণ সভায় ঢাকা শহরে 150টি কোম্পানির মতো প্রায় 140টির আরো বেশি হবে তারা উপস্থিত ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চলতি মাসের 4 তারিখে। 140টির মতো শুধু এমডি চেয়ারম্যান কোম্পানির, তারা পুরো হল রুম ভরে গেল। আমরা সেখানে সবার সাথে আবার সাধারণ সভা করে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম। তারপর সেদিন আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা 15 তারিখ পর্যন্ত ডেড লাইন দিলাম। এর মধ্যে কি কি, সিটিং সার্ভিস নামে কোনো সার্ভিস চলবে না, সিটিং সার্ভিস নামে অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। সেকেন্ড থিং, মহিলা এবং প্রতিবন্ধীদের আসন সংরক্ষিত, সেটা চিহ্নিত করে লিখতে হবে, 9টা সিট। গাড়ির পাশে এরকম অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকলে ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য তারা উৎসাহ জাগে তাদের, এই অ্যাঙ্গেল উঠাই ফেলতে হবে। ছাদে ক্যারিয়ার থাকতে পারবে না, এটা বেআইনি ছাদে ক্যারিয়ার থাকা, কারণ অনেক সময় যাত্রী উঠাই ফেলে এবং পড়ে যায়। বিষয়ে আসলে আমরা কথা বলেছি, আমরা জানি আপনি আমরা এই জায়গাটায় যদি আসতেন। এগুলো নিয়ে আমরা কাজ করলাম। এগুলো নিয়ে কাজ করার পর আমরা 5টি বিআরটি এর সাথে বসলাম, ডিএমপির পুলিশ কর্মকর্তারা ছিল সেখানে, আমাদেরকে সহযোগিতা দেবে সবাই বলে আমরা রাস্তায় নামলাম, অভিযান শুরু করলাম। এখন অভিযান শুরু করার পর আপনি যেটা বললেন যে গাড়ি কমে গেল, অনেকে গাড়ি চালাচ্ছে না, যে প্রশ্নটা আপনি করলেন সেটা হলো, আপনি দেখবেন বিভিন্ন সময় বিআরটি ওনাদের যে ম্যাজিস্ট্রেটরা আছেন, ওরা যখন অভিযান চালায় একসাথে তখনও কিন্তু গাড়ি কিছু কমে যায়। এবার আর একটু বেশি কমছে। এবার আর একটু বেশি কারণ করার পিছনে কারণটা হইল, কিছু গাড়ি অ্যাঙ্গেল এগুলো খুলতেছে কিছু গাড়ি, আর বেশ কিছু গাড়ি যাদের রোড পারমিট নাই, যাদের ফিটনেস নাই, যাদের কাগজপত্র সঠিক নাই, এখন যেহেতু ব্যাপক অভিযান চলতেছে, যার ফলে তাদের গাড়িগুলো চলতেছে না। এবং এইটাও আমরা কিন্তু লক্ষ্য করতেছি। আমরা প্রতিদিন বিকেলবেলায় কোন কোন কোম্পানির কেমন গাড়ি চলতেছে আমরা পর্যবেক্ষণ করে তাদের সাথে টেলিফোনে কথা বলতেছি। এটাও দিন দিন উন্নতি হচ্ছে। প্রথম দিনের থেকে গতকালকে থেকে আজকে গাড়ির সংখ্যা আরো অনেক বেশি। আমরা বলতে চাই যে এখানে কিছুটা যাত্রীদের দুর্ভোগ হচ্ছে, এটা আমরা অস্বীকার করি না, কিন্তু আমরা একটা ভালো কাজ করতে গিয়ে কিছুটা তো দুর্ভোগ আসবে। এটা স্বাভাবিক। আমরা তো ইচ্ছা করে দুর্ভোগটা দিচ্ছি না, আমরা এই নিয়মের মধ্যে আনার জন্য, শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমাদের যে প্রয়াসটা, আমরা 5টা ভিজিলেন্স টিম, 50 জন লোক, সমিতির কর্মকর্তা 5টা পয়েন্টে ডেলি কাজ করতেছে সে সারাদিন রোদ্রের মধ্যে। এখানে 5টা টিম রাস্তায় আছেন, আবার অধিকাংশ যে আপনার মালিক তারা আবার অসহযোগিতা করছে না, অধিকাংশ মালিক অসহযোগিতা করতেছে না। আপনার অসহযোগিতা করতেছে কারা, যারা রাস্তায় গাড়ি চালাচ্ছে না, সেটা হার্ডলি 20%, যাদের কাগজপত্র সঠিক নাই, যাদের অ্যাঙ্গেল খুলতেছে, ছাদ খুলতেছে, যাদের যে ড্রাইভারদের হয়তো আপনার একটা গাড়ি অনেকদিন ধরে এই পরিবহন অ্যাঙ্গেল আর ছাদ খোলার জন্য আসলে কতটুকু সময় লাগে? 3 দিন হয়ে যাচ্ছে। এটা বেশি সময় লাগে। আমি তো বলছি শুধু অনেকগুলো কারণের মধ্যে এই কারণটা বললাম একটা, যাদের কাগজপত্র সঠিক নাই তারা তো বের করতেছে না এবং বার করবেও না যতক্ষণ এটা চালু থাকবে। এখন যার কাগজপত্র সঠিক নাই, আমি কি তার তো উৎসাহ করবো না, তুমি বেরো, তুমি গাড়ি চালাও, তোমার কাগজপত্র সঠিক না থাকুক, সেই জায়গাটা তো আমি তাকে সাপোর্ট করতে পারতেছি না, কারণ তাতে আইনগতভাবে সে তো তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবে। এখন যে ড্রাইভার লাইসেন্স না, সেইখানে তো ধরেন যে উভয় সংকট, যেটা আজকে যোগাযোগ মন্ত্রী নিজেও বলেছেন যে ফিটনেস নাই, আবার ফিটনেসের জন্য ধরতে গেলে আবার গাড়ি হাওয়া হয়ে যায়, এবং এইটার জন্য তো আসলে কোনোভাবেই যাত্রীরা দায়ী না, কিন্তু আলটিমেটলি যেই দিকে যাওয়া হচ্ছে সেই দিকেই যাত্রীরাই আসলে ভুগছেন। এবং সেই যে ভোগান্তি, এই ভোগান্তির পেছনে আসলে মূল কারণটা আসলে কি, সেটা আমরা আপনার কাছে জানতে চাইবো। তার আগে একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি 3 জন সম্মানিত অতিথিকে প্রশ্ন করতে চাই যে সারা দেশে সকল সড়ক পরিবহন ব্যবস্থায় টিকেটিং সিস্টেম আছে, এমনকি শিশু পার্কেও রাইডে টিকিট দেওয়া হয়, কিন্তু মানে ঢাকা শহরেও এক সময় ছিল গণপরিবহনের টিকিট ব্যবস্থা, কিন্তু এখন সেটা তুলে দেওয়া হয়েছে। তো টিকিট ব্যবস্থা চালু রেখে কি ভাড়ার নৈরাজ্যটা কন্ট্রোলে রাখা যেত না? এটি আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে। জি, ভাই বলতে পারবে মানে টিকিট ছাড়াও আমি যেটা বলছিলাম যে আজকে
যোগাযোগ মন্ত্রী বলেছেন, আমরা শুরুতেও বলেছি যে পরিবহনের লোকজন, এই সেক্টরের লোকজন অনেক প্রভাবশালী, এই জন্য তাদেরকে বাধ্য করা যাচ্ছে না। উনি কিন্তু এসব কারণ বলেন নাই যে এই কেউ অ্যাঙ্গেল খুলতে গিয়েছেন, কারো ফিটনেস নাই, এসব কিন্তু কারণ বলেন। উনি বলছেন যে আপনারা খুব প্রভাবশালী, আপনাদেরকে ডাক্তারে আপনারা মিটিং এও সরকারের চেয়ে বেশি প্রভাবশালী এগুলি। ওই কথাটা আমি কিভাবে বলবো, এটা উনি ওনার দিক থেকে উনি বলছেন, কিন্তু আমরা মনে করি আমরা সবসময় সরকারকে সহযোগিতা দিয়ে আসতেছি। আমি আপনাকে এটু বলতে চাই যে বাংলাদেশের যে আন্দোলনের নামে যে জ্বালাও পোড়া হয়েছিল, যে হাজার হাজার মানুষ, হাজার হাজার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মানুষ হত্যা করা হয়েছিল, তখন কিন্তু এই পরিবহন কিন্তু সারা দেশে পরিবহন ব্যবস্থা সচল রাখছিল। আমরা সেটা নেতৃত্ব দিয়েছিলাম। আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু আমরা সচল রেখেছিলাম। আমরা কিন্তু দুর্দিনে তখন পাশে ছিলাম সরকারের। আমরা কিন্তু সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সচল রেখেছিলাম। জীবন বাজি নিয়ে আমরা কিন্তু কাজগুলো করেছি। এবং তার অর্থ এই নয় যে কেউ অন্যায় করলে সেটাকে আমরা সাপোর্ট করব। আমরা দেখেন যে আমরা যে কাজটা নামলাম, সেই কাজটা তো আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমরা এই কাজটাতে হাত দিলাম। তো এখন কেউ যদি আইন না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেন উনি বিআরটির সচিব সমিতির পক্ষ থেকে কোনো তালিকা দিয়েছেন যে কারা কারা আইন মানছে না? সমিতির পক্ষ থেকে এখানে বিআরপি, যেহেতু আপনারা একটা পার্ট, মানে এটা বাস্তবায়ন করতে যাচ্ছেন, সদিচ্ছা দেখাচ্ছেন, আপনারা মিটিং করেছেন, তারপরে নিজেরাই সহযোগী হয়ে প্রেস কনফারেন্স করে মিডিয়াকে ডেকে তারপরে আপনারা এটা ঘোষণা করেছেন। মানে অন্য যে কোনো সময়ের তুলনায় আপনাদের তৎপরতা কিন্তু অন্যরকম। মানে আমি অন্তত দেখি নাই যে কখনো যে মালিকরা ডাক দিচ্ছেন যে ফিটনেসবিহীন গাড়ি চলবে না, আমরা এটা রুখে দিব, এটা রেয়ার। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি যে আপনি যেই আইনের ব্যত্যয়ের কথা বলছেন, সেগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের সমিতির পক্ষ থেকে কি করেছেন? আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা এই যে প্রতিদিন যে আমাদের লোকরা কাজ করতে, আমরা বিকেলবেলা আবার অফিসে গিয়ে বসে আমরা সেখানে আমরা সবাই আলোচনা করি কোন কোন কোম্পানিগুলো গাড়ি কম চালাচ্ছে এবং তাদের প্রবলেমটা কি। আমরা ম্যাক্সিমাম ওই জায়গাটা দেখলাম। 1-2টা কোম্পানি আমরা পেয়েছি, এটা একটা কোম্পানি পেয়েছি আমি, যেটা বিআইপি 27 নামে একটা কোম্পানি। সেই ক্ষেত্রে মানে প্রধান কারণ কোনটা, এই যে অ্যাঙ্গেল খোলা নাকি ফিটনেস না থাকা? এটা বেশিরভাগ কাগজপত্র সমস্যা, এবং কিছু কিছু অ্যাঙ্গেল এবং ছাদ খুলতেছে, এটা খুব কম। কিন্তু বেশিরভাগ হলো আপনার হয়তো ড্রাইভার লাইসেন্স নাই, তার রোড পারমিট ঠিক নাই, তার ফিটনেস ঠিক নাই। বেশিরভাগ কারণটা হলো ওইটা। তার মানে হচ্ছে যে কাগজপত্রের সমস্যা এবং হচ্ছে ফিটনেস থাকবে না, এইটা মেনে না নেওয়া পর্যন্ত এই সংকটের সমাধান না। মেনে না নেওয়া তো প্রশ্ন আসে, তাহলে আমরা বলতাম তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা চালাও। এখানে ছোট্ট, তাহলে এই যে আপনি তো বলছেন যে ওই কারণেই সংকটটা থেকে যাচ্ছে, তাহলে এটার উত্তরণের কি হবে? এটা মানে শেষ কোথায়? একটা প্রস্তাবনা আছে, ছোট্ট এক লাইনের প্রস্তাবনা আছে। আমরা হিসাব করে দেখেছি যে সেক্রেটারিয়েটের সামনে ডবল ডেকার প্রায় 21-22টি বাস দিনে 2বার ডিউটি করে। ইউনিভার্সিটি তো 2বার করুক, ওনারা 2বার ডিউটি করুক, মাঝখানের সময়টুক আপনারা অনুরোধ করে গাড়িগুলি রাস্তা নামালে কিছুটা তো সমাধান হতে পারে, যতক্ষণ পর্যন্ত এটি চিন্তা করে দেখতে পারে। এটা হইতে পারে, এটা হইতে পারে। আপনি মোবাশ্বের যেটা বললেন সেটা হইতে পারে, দুর্যোগকালীন আমাদের আপত্তি নেই, সেটা হইতে পারে। এটা না হইতে পারে না, এটার দাবিটা আপনি এটা আলাদা একটা কর্পোরেশন, হোয়াটএভার ইট ইজ। কিন্তু এই বাসগুলি তো জনগণের বাস, এবং আপনার যদি বিআরটিসি কথা না শুনে, আমি একটা প্রশ্ন সচিব সাহেব এবং আপনার কাছে রাখলাম। আমার প্রচুর অর্থ আছে, ঢাকা শহরে যতগুলি প্রাইভেট গাড়ি আছে আমি একদিনের জন্য ভাড়া নিলাম, নিয়ে বললাম এই গাড়িগুলি চলবে না। আমি তো তাহলে আইনের ব্যত্যয় করলাম না আপনাদের দৃষ্টিতে। এটা কি মানা যায় না যায় না? এটাই আমার প্রশ্ন। না, সেটা মানা যায় না। তাহলে আমাদের এই যে জনগণের পয়সায় কেনা বাসগুলি, আমাদের অভিযানটা অন্যায়ের বিরুদ্ধে। আমাদের অভিযানটা হলো চার্ট অনুযায়ী তুমি ভাড়া নিতে হবে। এই একই অন্যায় কিন্তু সরকারের বাসগুলি করছে, যারা গেট লক করে দিনে 2বার ডিউটি করে গাড়ি বসিয়ে রাখছে। তাকে যদি আপনি ব্যবস্থা না নিতে পারেন, একজন ড্রাইভার কিন্তু প্রশ্ন করেছেন এই ধরনের, তাহলে সাধারণ মালিকরা মানবে কেন? আমি হলো তো মানতাম, আমি তো কোর্টে রিট পিটিশন করতাম। আমরা আসলে কয়েক সেকেন্ড পাবো আর কি, মিনিট খানেক পাবো। আমি একেবারে শেষে চলে আসছেন, আমি ওনাকে আসলে শেষ মুহূর্তে জানতে চাই, আসলে মানুষ জানতে চায় যে আসলে এই যে অবস্থা, এইটা শেষ কখন, কবে এবং মানে কোথায় হবে, কবে হবে? এটা আসলে এখন এইটাই হচ্ছে মানে একজন যাত্রীর প্রশ্ন। আগামীকালকে বিআরটিএ চেয়ারম্যান সাহেব এই বিষয়ের উপর একটা সভা আহ্বান করেছেন বিকাল 4টায়। আমি জানি না সেখানে কি সিদ্ধান্ত হয়। সেখানে ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উনি ডেকেছেন,
আমাদেরকে ডেকেছেন এবং আমরা দেখতে পেলাম কয়েকজন সিনিয়র সাংবাদিককেও ডেকেছেন, সমাজের গুণী জ্ঞানী কয়েকজন লোককে ডেকেছেন। সেটা তো আমরা জানি না, এখন দেখবো, কিন্তু কালকে কোনো ধারণা দিতে পারবেন যে এত ঘন্টা পরে বা এতদিন পরে? আমরা আগামীকালকে এবারে সিদ্ধান্ত কি হয় সেটা আমরা তখন বলতে পারবো, আগামীকালকে সিদ্ধান্ত দিতে। কিন্তু আমরা তো এটা দেখতে পাচ্ছি যে কালকের থেকে আজকে গাড়ির সংখ্যা অনেক বেশি। আপনার মানে কি এভরিডে এটা না, গাড়ির সংখ্যা বেশি, ভাড়াও বেশি, ভাড়া বেশি আগের মতো। আসলে আমি এটা দ্বিমত কোনো সমাধানের দিকে কিন্তু যাওয়া আমি এটা যাচ্ছে আপনার না। সাথে দ্বিমত করি না, কিন্তু আপনি এটা লক্ষ্য করবেন, আপনি যে ফুটেজটা দেখাচ্ছেন বা অন্য যেটা দেখছেন, বেশি ভাড়া যেখানে আদায় হচ্ছে সেটাই কিন্তু দেখানো হচ্ছে। আর ভাড়া যে নিয়মের মধ্যে আমরা আনতেছি, আমি নিজে প্রতিদিন 2-3 ঘন্টা রাস্তায় ডিউটি করতেছি, আমরা সাংবাদিকদের সাথে থাকতেছি, যে কালকেও আমাদের রিপোর্টার থাকবেন, আপনি আমাদেরকে জানাবেন যে কোথায় একদম ন্যায্য ভাড়া নেওয়া হচ্ছে, আমরা সেখানে ক্যামেরা পাঠাবো। আমি আপনাকে ওয়াদা দিলাম। আপনাদের 3 জনকেই ধন্যবাদ। আমাদের সময় শেষ, আমরা আর কাউকে কোনো সময় দিতে পারছি না। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।